27 জুন রোববার রাত 8টায় শামীম জাহিদি আছি এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজের পর 93% অ্যান্টিবডি তৈরি, গবেষণার তথ্য। সংক্রমণ প্রতিরোধে সরকারের নতুন প্রজ্ঞাপন। হেফাজতের আমির সহ 10 নেতার ব্যাংক লেনদেনের তথ্য পেয়েছে দুদক, শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য তলব। অতীত জমিতে চাষাবাদের ব্যাপক সফলতা, 80,000 হেক্টর জমিতে এখন চাষাবাদ হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা করোনা টিকার 2 ডোজ নেওয়ার পর 93% অ্যান্টিবডি তৈরি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এদিকে সংক্রমণ রোধে চলাচলে 3 দিনের বিধিনিষেধ দিয়েছে, প্রজ্ঞাপন জারি করছে সরকার। করোনা প্রতি সংক্রমণ নিয়ে কথা বলতে গ্রিন রোড থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। জনাব আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজ যখন আমরা কথা বলছি তখন বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ লোক একদিনে মারা গেছে, যা 119 জন, যা এই পর্যন্ত রেকর্ড। ঠিক এই সময় ভালো খবর আজকে আমরা জেনেছি যে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটা দেওয়া হয়েছে সেখানে দ্বিতীয় ডোজ দেওয়ার পরে প্রায় 93% মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বিষয়টা আপনি কীভাবে দেখছেন? না, ধন্যবাদ তাকে, ধন্যবাদ দর্শক যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে যেটা ভালো খবর, আসলে সবচেয়ে খারাপটা এটা আগে বলা ভালো। আজকে তো মৃত্যু তো একেবারে মিছিল যে হারে বাড়ছে, 119 জন। আপনার মনে আছে গত এপ্রিল মাসে, মানে 2 মাসে, তখনও কিন্তু বেশ মৃত্যু একদিনই ছিল, সেটা 112, মানে 3 অঙ্কের মধ্যে ছিল। আজকে কিন্তু এই খবরটা অত্যন্ত আতঙ্কের, অত্যন্ত ভয়াবহ, এবং সংক্রমণের লাগাম তো ধরা যাচ্ছে না। সংক্রমণ যদি বাড়তেই থাকে তাহলে তো মৃত্যুর মিছিল বাড়তেই থাকবে। এটা সত্যিকার অর্থে আমাদেরকে কিন্তু আতঙ্কিত করে তুলছে, কারণ জনগণ তো একটু ভয় পাচ্ছে। বিশেষ করে এই যে মারা যাচ্ছে, আমার মনে হয় যে সীমান্তবর্তী যে জেলাগুলোতে বা পেরিফেরিতে, এগুলো কিন্তু বেশি মারা যাচ্ছে। বিশেষ করে আপনি জানেন যে এর আগেও কিন্তু মানুষের ধারণা ছিল যে গ্রামে বোধহয় আর করোনা হয় না, হবে না। গ্রামের লোকজন বিশ্বাস করে না, স্বাস্থ্যবিধিও মানে না। এখন কিন্তু গ্রামে গঞ্জে ব্যাপক আকারে ছড়িয়ে যাচ্ছে। এখন কিন্তু এই ঢাকা শহর বা বড় বড় শহরে কিন্তু একটা সীমাবদ্ধ নাই, বলতে পারেন সারা দেশেই ছড়িয়ে যাচ্ছে। আমার তো মনে হয় যে আগামী কয়েকদিনেই বোধহয় যে আরো বোধহয় দ্রুত এটা ছড়িয়ে যাবে, এবং ছড়িয়ে গেলে মৃত্যুর মিছিল তো বাড়তেই থাকবে। এটা তো আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের খবর। এটার মূল কারণটা হলো, আমি যেটা মনে করি, আপনি জানেন যে ভারতীয় ভেরিয়েন্ট যেটা ডেল্টা ভাইরাস, আবার এখন একটা নতুন ভাইরাস, সেটা বলে ডেল্টা প্লাস। এটা আরো ভয়াবহ। এটা তো দ্রুততার সঙ্গে ছড়ায়, যে কোনো বয়সের মানুষ আক্রমণ করে, পূর্ব কোনো লক্ষণও থাকে না, হঠাৎ করে রোগী শ্বাসকষ্ট, কাশি, অক্সিজেন কমে যায়, বুকে ব্যথা করে, দ্রুত হাসপাতালে না নিলে, অক্সিজেন সাপোর্ট না থাকলে, আইসিইউ সাপোর্ট না থাকলে, তাহলে তো দ্রুত রোগী কিন্তু মারা যায়। আমার মনে হয় এই ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টটাই কিন্তু আমাদের দেশে দ্রুততার সাথে ছড়িয়ে যাচ্ছে। এটা সত্যিকার অর্থেই আমি মনে করি আগামী কয়েকটা দিন মধ্যে আমাদের দিনগুলো হয়তো আরো খারাপ যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি মনে হচ্ছে আর কি। জি ডাক্তার আব্দুল্লাহ, আসলে এই কারণেই সরকার একটা কঠোর অবস্থানে যেতে যাচ্ছে, এবং সেই হিসাবে 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ বা আগামী বৃহস্পতিবার পর্যন্ত লকডাউনের ঘোষণা করা হচ্ছে। এবং এক নতুন ধরনের কিছু কথা বলা হচ্ছে যে, যদিও বলা হচ্ছে শিথিল, কিন্তু বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এরপর বলা হচ্ছে 1 তারিখ থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনার কি মনে হয় যে এই যে বারবার বলছি কঠোর লকডাউন, কিন্তু আসলে সেই অর্থে কিন্তু এটা কঠোর হচ্ছে না, এবং যার ফলে এই যে সংক্রমণের সংকট সেটা কিন্তু দ্রুতই বেড়ে চলেছে? কতটা কঠোর হওয়া উচিত আসলে এখন? কঠোর তো বারবার বলছে গভর্নমেন্ট বা প্রশাসন থেকে, তো বারবার কঠোর হচ্ছে। লকডাউন তো চলছেই এখনো, লকডাউনের তো কোনো নিশানা বা চিহ্ন তো আমরা দেখি না। এই লকডাউনের মধ্যে এই রাস্তাঘাটে তো চলাই যায় না, লকডাউনের মধ্যে যানজট। লকডাউন কোথা থেকে হইলো? লকডাউন মানে কি? লোকজন ঘরে থাকবে, বের হবে না, তাই তো, একবারে বন্দি, সোজা কথা। কিন্তু বাস্তবে এটা হচ্ছে না। আবার কিন্তু গভর্নমেন্টের নতুন শব্দ বলছে শাটডাউন। জিনিসটা আসলে একই হইলো, তাই না? ওই পুরাতন জিনিস একটু নতুন মোড়কে বলা হলো আর কি। আসলে যদি রিয়েলি কঠোর বলতে যেটা মিন করা হয়, জনগণ যেন ঘরে থাকে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেই না তারা, এবং কঠোর ভাবে। অফিস আদালত সব বন্ধ, গভর্নমেন্ট বন্ধের ঘোষণা দিছে, কিন্তু আবার শোনা যায় যে আবার গার্মেন্ট খোলা, কিছু কিছু ইন্ডাস্ট্রি খোলা, যেগুলো এগুলো যদি আবার খোলা থাকে তাহলে তো আবার প্রবলেম হবে। যানবাহন বন্ধ, এগুলো খোলা, তাহলে মানুষ যাবে কিভাবে? আবার যদি যায়, তারা বলছে যে তাদের নিজস্ব উদ্যোগে নিজস্ব পরিবহনের ব্যবস্থা তারা করবে। এটা আগেও বলছে, কিন্তু বাস্তবে এসব কিন্তু সেই যা বলা হতো সেরকম কিন্তু ওইভাবে বাস্তবায়িত হয় নাই।
এখন কঠোর লকডাউন ছাড়া তো কোনো উপায় নাই। কঠোর বলতে লোকজন যেন ঘরে থাকে। তবে আমি একটা কথা বলবো, এটা আমি বিভিন্ন সময় বলেও আসছি, আমাদের একটা জিনিস খেয়াল হবে, আমাদের কিন্তু অনেক লোকজন 2-2.5 কোটি বা 3 কোটি লোক একদম গরিব, মানে বলতে পারেন দিন এনে দিন খায়, ঘরে এক বেলার খাওয়াও নাই, টাকা পয়সা নাই। এই লকডাউন কঠোর ভাবে দেওয়ার আগে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাটা, তাদের পেটের চাহিদার জন্য পূরণ করা হয়। তাদের জন্য ধরেন চাউল ডাউল বা ন্যূনতম যা দরকার, এক পরিবারে হয়তো 4 জন 5 জন 6 এরকম লোকজন আছে, প্রত্যেকের যতদিন লকডাউন থাকবে ততদিন যদি ন্যূনতম এই চাহিদা পূরণ করা না হয়, তাহলে কিন্তু লকডাউন কিন্তু কার্যকরী হবে বলে আমার মনে হয় না। শুধু সরকার তাই না, হয়তো আমি এই তো মনে জন্যই করি যে বলছে যে জীবন এবং জীবিকা দুটো রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, সেই হিসাবে সরকার আসলে কখনো কখনো শিল্প কলকারখানা খুলে রাখতে বাধ্য হচ্ছে। এটা হয়তো একটা বড় কারণ বলেই মনে হয়। এটাও সত্য, জীবনও বাঁচাতে হবে, জীবিকাও লাগবে, এটাও সত্য। জি, কিন্তু যারা মানে যাদের ন্যূনতম মানে ঘরে কোনো সঞ্চিত খাদ্য নাই, টাকা পয়সা নাই, তাদের কিন্তু এই ব্যাপারটা ভালো করে দেখতে হবে। শুধু তাই না, অনেক কিন্তু রুগী আছে, তার জন্য ওষুধপত্রের ব্যবহার করা থাকে। এমনকি জরুরি সেবার জন্য হয়তো ইমার্জেন্সি হলো, কোনো রোগ ব্যাধি হলে অ্যাম্বুলেন্স লাগবে, এইটার জন্য ব্যবস্থা করা হয়। এগুলো যদি এনশিওর করা হয়, তাহলে আমার মনে হয় কঠোর লকডাউন হয়তো কার্যকরী হবে এবং হওয়া উচিত এটা। তবে একটা কথা মনে রাখতে, লকডাউন কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান কিন্তু দিতে পারবে না। নিশ্চয়ই নয়। টেম্পোরারি মেজার, এটা কঠোর বলতে যা বোঝায় এইটার জন্য হয়। এবং তার জন্য নিরাপত্তা বাহিনীর সহায়তা লাগবে, হয়তো পুলিশ, র্যাব, বিজেপি, প্রয়োজনে আর্মির কথাও তো বলা হচ্ছে। সেটার জন্য সরকার ভালোভাবে দেখে বিবেচনা করে করতে পারলে আমার মনে হয় করা উচিত বোধ হয়, কারণ আর তো আমার বসে থাকার তো সময় দেখি না এখন আমাদের। জি, সেইখানেও একটা সমস্যা রয়েছে, যেটা বলা হচ্ছে যে আসলে সঠিক পরিসংখ্যান অভাব, কে প্রকৃত দরিদ্র বা তাকে কিভাবে পৌঁছানো দেওয়া হবে সেটাও সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এখন সরকার নিশ্চয়ই এই ব্যবস্থা শিক্ষা নেবে যে এই মহামারী এবারই প্রথম না, হয়তো এর পরেও আসবে। তার জন্য একটা ব্যাপক প্রস্তুতি নেওয়া উচিত এবং সেইভাবেই নিশ্চয়ই সরকার কাজ করছে। আমরা একটু অন্য প্রথম বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেটা নিয়ে শুরু করেছিলাম আমরা, যে একটি গবেষণা দেখা যাচ্ছে যে বুঝতে পারছি। অ্যাস্ট্রাজেনেকার যে টিকা, যেটা বাংলাদেশে দেওয়া হয়েছে এ পর্যন্ত, গবেষণায় প্রায় 93% মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। একটা জিনিস এটা স্পষ্ট যে টিকা ছাড়া আসলে বোধহয় আর গত্যন্তর নাই এখন পরিস্থিতিতে, এটাই তো তাহলে। কারণ আপনি বলছেন যে অনেকেই আমাদের বলছেন যে না, টিকা বুঝতে নিয়ে কি পারছি। হবে, বা এখন এইটা বোধহয় বোঝানোর সময় হয়েছে। জি, বুঝতে পারছি। আমাদের মনে রাখতে হবে এই রোগ, এটার প্রতিকার প্রতিরোধটাই কিন্তু মেইন এর চিকিৎসা। কারণ রোগী যদি বাড়তেই থাকে, রোগ যদি বাড়তে থাকে, এর যদি আমরা লাগাম ধরতে না পারি, তাহলে হাসপাতালে চিকিৎসা সেবা দিয়েও তো আমরা কুলাতে পারবো না। সেজন্য আমাদের টার্গেট হলো রোগী কমাইতে হবে, রোগ কমাইতে হবে। এটার জন্য দুইটা রাস্তা। একটা হলো স্বাস্থ্যবিধি আমাদের কঠোরভাবে সুন্দরভাবে মানতেই হবে। স্বাস্থ্যবিধি বলতে মাস্ক পরা, হাত ধোয়ার চর্চা চালু রাখা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো শারীরিক দূরত্ব কমপক্ষে 3 ফিট। যেটা রাস্তাঘাটে বাইর হলে এটা কিন্তু ঠিক আছে বলে তো আর মনেই হয় না। একবারে গায়ের উপরে গা দিয়ে গাদাগাদি কারে করে মানুষ কিন্তু চলাফেরা করে। আপনি পরিবহনে দেখেন যে বাসে চললেও বলা হয় স্বাস্থ্যবিধি মানা, একবারে গাদাগাদি করে ওঠে, ওই হ্যান্ডেল গাছের বাদুর ঝোলার মতো ঝুলে কিন্তু মানুষ চলাফেরা করছে। এইটা কিন্তু মেনটেন করতে, অর্থাৎ 3টা জিনিস আমাদের করতেই হবে। মাস্ক পরতে হবে, হাত ধোয়ার চর্চা চালু রাখতে হবে, এবং শারীরিক দূরত্ব যতটুকু সম্ভব মেনটেন করতে হবে। আর সবচেয়ে যেটা জরুরি সেটা হলো যেটা আপনি বললেন, আমাদেরকে সবাইকে ডিপেন্ড করবে প্রাপ্তি সাপেক্ষেই বলতে হবে। ভয় ভীতি উপেক্ষা করে, বা টিকা নিয়ে কিন্তু এর আগেও অপপ্রচার, অতি প্রচার, আজে বাজে কথা, এগুলো কিন্তু কথা শোনা যাচ্ছিল। এগুলোকে উপেক্ষা করে জনগণের জন্য বলবো, আপনার যখনই টিকা পাওয়া যাবে অবশ্যই আমাদেরকে কিন্তু টিকা নিতে হবে। টিকা ছাড়া অবশ্যই। এটা থেকে বাঁচার কোনো রাস্তা নেই। আর আপনি যে প্রশ্নটা করছিলেন যে 93 ভাগ তারা বলছে যে অ্যান্টিবডি ডেভেলপ করছে, এটাও সত্য। এটা আগেও মোটামুটি বিভিন্ন স্টাডিতে দেখা গেছে, এটা গড়ে 92, 93 বা 90 এর উপরে দুটো ডোজ নিলে এটা কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। তবে একটা কিন্তু খেয়াল রাখতে হবে, অ্যান্টিবডি হয়ে গেছে, টিকা নিছেন, আবার জন্য কেউ মনে না করেন যে আমি তো টিকা নিলাম আর বোধহয় করানো হবে না, এটাও কিন্তু ঠিক নয়। জি। টিকাও আহ, নিচ্ছি, আমাদের স্বাস্থ্যবিধি কিন্তু টিকা নেওয়ার পরে যারা নিছেন তাদের সবাই কিন্তু স্বাস্থ্য। ডাক্তার আব্দুল্লাহ, আপনি বলছিলেন টিকার কথা, টিকার প্রয়োজনীয়তার কথা, এবং টিকা নেবার পরও কিছু স্বাস্থ্যবিধি মানাবার কথা আপনি বলছিলেন। জি, না আমি যেটা বলছি সেটা হলো, প্রথম কথা হলো যে আপনি যেটা বললেন যে অক্সফোর্ডের যে টিকাটা, এটা কিন্তু যথেষ্ট কার্যকরী। 90%-এর উপরে লোক তো এফেক্টেড, ভালোই তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি করছে। তবে 100% তো প্রোটেকশন দিচ্ছে না। সেই জন্যই জনগণের জন্য একটা কথা বারবার বলছি, কেউ যেন মনে না করেন টিকা তো নিলাম আর বোধহয় করানো হবে না, এটা কিন্তু ঠিক না। অর্থাৎ টিকা নিশ্চিত খুবই ভালো, যারা নেন নাই তারা তো নিবেনই। এবং টিকা নেওয়ার পরেও কিন্তু আপনার স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এটি আমার বলার উদ্দেশ্য। জি। স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, তার মানে মাস্ক পরতে হবে, হাত ধুইতে ধোয়ার চালু রাখতে হবে, এবং যেটা বলি শারীরিক দূরত্ব কমপক্ষে 3 ফিট, এটার জন্য আমরা মেনটেন করি। কিছু না পারলে অন্তত মাস্ক যেন পরি। মনে রাখেন, মাস্ক কিন্তু আসলে ফার্স্ট ভ্যাকসিন। এটা
এক নম্বর বা ভ্যাকসিনের অল্টারনেটিভ, অর্থাৎ আমাদেরকে মাস্ক কিন্তু পড়তে হবে, কারণ জনগণের বিশাল অংশ একেবারে উদাসীন, খামখেয়ালি যাই বলেন, অনেকে কিন্তু মাস্ক পরে না, গড়ে 20-30% লোকও কিন্তু পরে না। এটা কিন্তু আমাদের পড়তেই হবে, বিশেষ করে গ্রামে অবশ্যই গঞ্জের লোকজন, অবশ্যই তারা তো অবশ্যই বিশ্বাস, গ্রামের মধ্যে বিশ্বাসই করে না করোনা আছে না আছে, তাদের জন্য বলছে আপনারা কিন্তু জি। অবশ্যই অবশ্যই এটা পড়বেন, মনে রাখবেন। ডাক্তার আব্দুল্লাহ, আমি একটা বিষয় টিকার বিষয়ে আসছিলাম, গবেষণার বিষয়ে আসতে চাচ্ছিলাম। সেটা যে বলা হচ্ছে যে আহ, আমাদের যে প্রতিবেদন সেখানে বলা হচ্ছে যে ঢাকা মেডিকেলের যে গবেষণা সেখানে দেখা যাচ্ছে এই টিকার অ্যান্টিবডি যে তৈরি হচ্ছে তা 6 মাস পর্যন্ত থাকতে পারে। এইটা আসলে এইটা এখানকার গবেষণার ফলাফল। ওভারঅল অন্যান্য গবেষণা আসলে কতদিন থাকছে এই অ্যাস্ট্রাজেনেকা টিকার অ্যান্টিবডির স্থায়িত্ব কতদিন থাকছে? যে কোনো টিকায় আসলে কিন্তু এটা লাইফ লং ইমিউনিটি কিন্তু দেয় না, এটা একটা পার্টিকুলার মেয়াদ আছে। তবে এর আগে দেখা যায় অক্সফোর্ডের তাদেরকে একটা স্টাডিতে তারা বলছিল এটা হয়তো ম্যাক্সিমাম 1 বছর প্রোটেকশন দিবে। তার আচ্ছা। মানেটা হলো 1 বছর পরে আপনাকে আরেকটা বুস্টার ডোজ কিন্তু নিতে হবে। ইভেন তারা কিন্তু এখন সাজেস্ট করছে, বিশেষ করে যারা বয়স্ক, যাদের কোমরবিডিটি আছে, যারা ঝুঁকির মধ্যে, তারা অবশ্যই কিন্তু দুটো ডোজ নেওয়ার পরেও 1 বছর পরে যেন তারা আরেকটা টিকা নিয়ে নেন, এটা কিন্তু নিতে হবে। হুম। আহ, সুতরাং এই ব্যাপারে খেয়াল রাখতে হবে আমাদের। আমি তারপরেও বলতে হবে, আমাদের প্রতিবেদনের বলতে হবে উল্লেখ এগুলো করে তো একটা অনেক জিনিস কিছু বলতে তো চাচ্ছি গবেষণা আপনাকে। পর্যায়ে রয়ে গেছে, তো অনেক কিছু গবেষণা পর্যায়ে রয়ে গেছে এখন। জি। এই গবেষণা প্রতিবেদন বলা হচ্ছে এই এখনো টি সেল তৈরি হয়েছে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা তারা পাননি। সেটাই, টি যে এটাই সেলটা বলছি। আসলে কতটা, এটা কি আসলে অ্যান্টিবডি নাকি অন্য কিছু? না, টি সেল তো অ্যান্টিবডি না, এটা তো টি হেল্প করছে, অ্যান্টিবডি তো অন্য জিনিস। হ্যাঁ, হ্যাঁ। এটা দ্বারা বি সেল দ্বারা তৈরি হয়। তবে সাধারণত মোটামুটি ধরে রাখতে পারেন যে মিনিমাম 1 বছর হয়তো প্রোটেকশন দিবে আর কি। এক জি। বছর পরে কিন্তু আমাদের হয়তো আর পরে ভবিষ্যতে আরো নতুন তথ্য আমাদের কাছে আসবে, তখন হয়তো আবার টিকা লাগবে, কিন্তু আমাদের ধরে নিতে হবে 1 বছর পর্যন্ত আমরা মোটামুটি প্রোটেক্টেড থাকবো, পরে হয়তো আবার ডোজ নিতে হবে আমাদের। ধন্যবাদ জনাব এবিএম ডাক্তার আব্দুল্লাহ। হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবু নগরী সহ 10 নেতার ব্যাংক লেনদেনের তথ্য দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে। আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এর মাধ্যমে 7টি ব্যাংক থেকে এসব তথ্য এসেছে। মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর হেফাজত নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে অবৈধ সম্পদের। দুদকের কাছে অভিযোগ আসে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ ধর্মীয় কাজে দানের টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন হেফাজত নেতারা। গত মাসে বিএফআইউর কাছে 19টি মাদ্রাসা, এতিমখানার ব্যাংক হিসেবে তথ্য চায় দুদক। এসব প্রতিষ্ঠানের সাথে জড়িত আরও 50 জনের ব্যক্তিগত হিসেবের তথ্য চাওয়া হয়। এদের সবাই হেফাজতে ইসলামের রাজনীতির সাথে জড়িত। দুদকের চাহিদা অনুযায়ী 10 হেফাজত নেতা ও 5টি প্রতিষ্ঠানের তথ্য দিয়েছে বিএফআইইউ। অনুসন্ধান কার্য যাতে যথাযথভাবে সম্পন্ন হয় তা তদারক করার জন্য দুর্নীতি দমন কমিশনের একজন মহাপরিচালক তাতে নেতৃত্ব দেবেন। আমরা আশা করছি যে অনুসন্ধানকারী টিম বস্তুনিষ্ঠভাবে অনুসন্ধান কার্য সম্পন্ন করে প্রতিবেদন দিলে প্রতিবেদনের সুপারিশ অনুসারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। 10 জনের তালিকায় রয়েছেন জুনায়েদ বাবু নগরী, আব্দুর রহিম কাসেমি ও জুনায়েদ আল হাবিবের মতো নেতারা। টিআইবি বলছে ব্যক্তি পরিচয় না দেখে দুর্নীতির দিকেই নজর দেওয়া উচিত অনুসন্ধানকারীদের। পর্যাপ্ত দালিলিক প্রমাণ সাপেক্ষে অর্জিত আয়ের বাইরে যদি কোনো সম্পদ আহরণ হয় তাহলে সেটি অনিয়ম, দুর্নীতি, এবং সেক্ষেত্রে অন্য সকল ক্ষেত্রে যে আইন প্রযোজ্য, যে আইনের বিধান প্রযোজ্য, এক্ষেত্রেও তা প্রযোজ্য হবে, এবং যারা এর সাথে জড়িত, এই ধরনের অনিয়মের সাথে জড়িত, তাদেরকে বিচার আওতায় আনতে হবে। প্রাপ্ত তথ্য উপাত্ত আরও বিশদভাবে বিশ্লেষণ করতে 10 হেফাজত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই নিয়ে আমাদের সাথে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা প্রতিবেদন দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে বাবু নগরী সহ বেশ 10 জন নেতাদের ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই বিষয়ে আমাদের প্রতিবেদনে বলা হচ্ছে যে এখনই হয়তো আপনারা বিস্তারিত বলবেন না, কিন্তু আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যারা আসলে আর্থিক লেনদেনে যারা সহায়তা করেছে, অর্থাৎ যারা টাকা পাঠিয়েছে, অর্থের যোগানদাতা, তাদের ব্যাপারে কি আপনারা কোনো খোঁজ খবর নিচ্ছেন কিনা আসলে? আপনাকে ধন্যবাদ। দেখুন, এটি একদম মানে প্রাইমারি স্টেজে, প্রাথমিক পর্যায়ে অর্থের যোগানদাতা তো অবশ্যই সেটা ফাইন্ড আউট করতে হবে, এবং অর্থটা উনি কিভাবে দিয়েছেন, কি উদ্দেশ্যে দিয়েছেন, ওনার অর্থের উৎস কি, এবং কোন ফান্ড থেকে টাকাটা আসছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে গিয়েছে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে কার ব্যাংক অ্যাকাউন্ট থেকে গিয়েছে,
এবং প্রত্যেকটা অ্যাকাউন্টগুলা এটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কোনো সন্দেহজনক লেনদেন আছে কিনা। দেখুন, মানি লন্ডারিং আইনে সন্দেহজনক লেনদেনের একটা প্রভিশন আছে। যদি কোনো ট্রানজ্যাকশন সন্দেহজনক লেনদেন হয় এবং তাহলে যদি এটা লন্ডারিং এর আওতায় পড়ে, তখন সেটা একটা অপরাধ হয়ে যায় মানি লন্ডারিং আইন 2012 অনুযায়ী। আর প্রত্যেকের সম্পদের ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে, তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে কিনা। তো এই বিষয়টি একদম প্রাথমিক স্টেজে, তবে যথেষ্ট তথ্যপাত্র পাওয়া গেছে। এগুলো যদি খতিয়ে দেখে যদি মানি লন্ডারিং এর অপরাধ পাওয়া যায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায়, তো অবশ্যই আইন তার নিজস্ব গতিতে চলবে এবং দুর্নীতি দমন কমিশন তার আইনি তফসিলভুক্তের আওতায় তার যথাযথ পদক্ষেপ নেবে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সাধারণত দেখা যায় এই ধরনের একটা যখন তথ্য বা আদান প্রদান শুরু হয়, পুরো প্রক্রিয়া শেষ হতে অনেক দীর্ঘসূত্রিত দেখা দেয়। এই ক্ষেত্রে আসলে কতটা সময় লাগতে পারলো আপনার ধারণা, এবং ঠিক অগ্রগতি আসলে কতটুকু, এই বিষয়ে যদি আপনি আমাদের জানাতেন, পার্টিকুলারলি এই বিষয়ের ব্যাপারে। হ্যাঁ জি, মানে দেখুন, এখন চলছে সেটা অনুসন্ধানের একটি নির্দিষ্ট সময় আছে, 75 কার্যদিবস। 75 কার্যদিবস যদি সম্পন্ন করতে না পারে, কমিশন ইচ্ছে করলে এটা সময়টা আরো বাড়িয়ে দিতে পারে। এই 75 কার্যদিবসের মধ্যে যদি অনুসন্ধান কার্য শেষ হয় এবং অনুসন্ধানের ভিত্তিতে যদি অপরাধের তথ্যপত্র পাওয়া যায়, তখন কমিশন তার সিদ্ধান্ত মোতাবেক এফআইআর রুজু করবে। তারপরে ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন 180 দিন, তারপরে যাবে আদালতে। টেক্স টাইম, একটু সময় সাপেক্ষ তো অবশ্যই, তবে সবকিছু যদি নিয়ম মাফিক চলে, সব তথ্যপত্র যদি নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া যায়, তো হয়তো আশা করা যায় 2-3 বছরের মধ্যেই হয়তো সবকিছু সম্পন্ন হতে পারে, যদি অপরাধের তথ্যপত্র পাওয়া যায়। জনাব খান, আরেকটা বিষয় আপনার প্রশ্ন করতে চাই যে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে দুদক যখন প্রোঅ্যাক্টিভলি ভূমিকা রাখে, যখন এই বিষয়ে যখন অন্য একটি ঘটনায় হেফাজতের নেতা মামুনুল হক গ্রেপ্তার হলেন, এরপর এই বিষয়গুলো চারা দেওয়া উঠলো, কেন নিজে থেকে আসলে এই জাতীয় তদন্ত করা হয় না? জি দেখুন, দুর্নীতি দমন কমিশন তার নির্দিষ্ট একটি আইনের তফসিলের আওতায় কাজ করে থাকে, তফসিলের বাইরে সে যেতে পারবে না। দুর্নীতি দমন কমিশন যখন একটি কাজে হাত দিবে, একটি কাজ শুরু করবে, তখন তার যেটা ফার্স্ট ক্রাইটেরিয়া, তার তথ্যপাত্র লাগবে, তাকে জানতে হবে। এবং এই যতক্ষণ পর্যন্ত সে না জানবে, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে তো কোনো পদক্ষেপ নিতে পারবে না। আর সে যদি জেনেও থাকে, জানার পরে তাকে দেখতে হবে এটা তার অনুসন্ধানের আওতায় আসে কি না। দুর্নীতি দমন কমিশন সমস্ত অনিয়মের অনুসন্ধান করতে পারবে না। আপনি জানেন, দুর্নীতির কোনো সংজ্ঞা নেই। দুর্নীতির সংজ্ঞা বলতে বোঝায় তফসিলভুক্ত অপরাধগুলো। কাজে হাজারো অনিয়ম আছে, সব অনিয়ম দুর্নীতি দমন কমিশন করতে পারবে না। কমিশন সেটাই পারবে যদি তার ধর্তব্যের মধ্যে পড়ে। এই তথ্য জানবার উৎস কি? এই তথ্য জানবার উৎস অনেক কিছুই আছে। দুর্নীতি দমন কমিশন নিজে উদ্যোগেও ইন্টেলিজেন্সের মাধ্যমে উৎস জানতে পারে। দুর্নীতি দমন কমিশন নিউজ পেপারের মাধ্যমে তথ্যপত্র জানতে পারে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পারে, কারো গোপন চিঠির মাধ্যমে জানতে পারে, কারো আবেদনের ভিত্তিতে জানতে পারে, কোনো সরকারি প্রতিষ্ঠানে ইনফরমেশন অনুযায়ী এটা জানতে পারে, বাংলাদেশ ব্যাংক থেকে তথ্যপত্র পেতে পারে, অনেক ধরনের সোর্স আছে। গণমাধ্যমের সংবাদ? হ্যাঁ অবশ্যই, সেটা তো বললামই, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, ওখান থেকেও সে জানতে পারে। ওখান থেকে জানার পরে যদি উনি যদি মনে করে এটা আমার অনুসন্ধান করা উচিত, অনুসন্ধান করবে, করে যদি তথ্যপাত্র হয়, তাহলে অবশ্যই নিয়মিত মামলা হবে। এই ধরনের অনেক মামলা হয়েছে, মামলা সাজাও হয়ে গেছে। সাধারণত যে তথ্যগুলো অনেক তথ্য বিভিন্ন উৎস থেকে পান আপনারা বললেন, সেটা যাচাই বাছাই করবার প্রক্রিয়াটা আসলে কেমন? হ্যাঁ, যাচাই বাছাই প্রক্রিয়ার জন্য একটি আলাদা আছে, কমিটি আছে। ওনারা বেশ 2-3 জনের একজন খুব অভিজ্ঞ অফিসার দিয়ে তারা যাচাই বাছাই করে। যাচাই বাছাই করার পরে যদি দেখে যে এটা কমিশনের ধর্তব্যের মধ্যে পড়ে, তখন এটা যাচাই বাছাই করার পরে অনুসন্ধানের জন্য কমিশনের কাছে প্লেস করা হয়। তারপরে যাচাই বাছাই করে যারা রিপোর্ট দিবে, তাদের রিপোর্টের ভিত্তিতে কমিশন প্রসিড করবে। আমার কাছে হাজারো অ্যাপ্লিকেশন আসছে, সব অ্যাপ্লিকেশন তো কমিশন হাতে নিতে পারবে না, যেটা তার ধর্তব্যের মধ্যে পড়বে। এবং অনেক সময় অনেক পত্র থাকে, অনেক নিউজ থাকে ভেগ, স্পেসিফিক ডাটা ছাড়া কোনো নিউজ অথবা কোনো পত্র অথবা কোনো চিঠি আওতায় নিতে পারবে না। আমার ডাটা লাগবে, অপরাধটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, অপরাধ মোটামুটি কত অ্যামাউন্টের বা কিভাবে হচ্ছে, স্পেসিফিক যদি ডাটা অ্যানালাইসিস করে যদি আমি কিছু ধরতে পারি, তাহলে আমি প্রসিড করতে পারবো, আদারওয়াইজ নট। এই যেমন একটু আগে বললেন হেফাজতের, এটা মানি লন্ডারিং, একটা ফিনান্সিয়াল ক্রাইম। এখানে ফলো করতে হবে, ফলো দ্য মানি, ফলো দ্য ক্রাইম। টাকার গন্তব্য খুঁজে বের করতে হবে কমিশনকে। যতক্ষণ পর্যন্ত সে টাকার গন্তব্য খুঁজে বের করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে মামলা করতে পারবে না, এবং দেখাতে হবে সে টাকাটা অবৈধ উৎস থেকে আসছে। অনেক অনেক ধন্যবাদ জনাব খুরশিদ আলম খান, আপনাকে ধন্যবাদ।
দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কৃষিভিত্তিক কারখানা গড়ে তুলে রপ্তানি বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক বিতরণ শেষে দেয়া বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, বর্তমান সরকার কৃষক এবং কৃষি উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি। কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেয়া হয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। 5টি স্বর্ণপদক সহ মোট 32 জনকে এবার দেয়া হলো এই পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের মূল আয়োজনে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে পদক তুলে দেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই তুলে ধরেন ৭১-এর পর যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নে কৃষিক্ষেত্রে বঙ্গবন্ধুর নানা উদ্যোগের কথা। বলেন, জাতির পিতার নির্দেশনা অনুযায়ী বর্তমান সরকার কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বরাদ্দ বাড়ানো হয়েছে কৃষি গবেষণায়। মোবাইল ফোন এবং ডিজিটাল পদ্ধতিতে কৃষি তথ্য যাতে আমাদের কৃষকরা পেতে পারে বা যারা উৎপাদন করে তারা পেতে পারে তার ব্যবস্থা আমরা নিয়েছি, এবং কৃষি বাতায়ন এবং কৃষি কমিউনিটি রেডিও আমরা চালু করেছি। কৃষিভিত্তিক শিল্প কারখানার নির্মাণ ও কৃষি পণ্য রপ্তানিতে জোর দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন শেখ হাসিনা। আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এই 100টা অর্থনৈতিক অঞ্চলে আমরা গুরুত্ব দিতে চাই কৃষি পণ্য বা খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য। করোনা সংক্রমণ ও মৃত্যুর ভয়াবহতা তুলে ধরে সবাইকে আবারও সতর্ক থাকতে বলেন সরকার প্রধান। মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের সংখ্যা বেড়ে গেছে, কাজে সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে চলবেন। করোনা মহামারীতে সবকিছু থমকে গেলেও খাদ্যের যোগান নিশ্চিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আর এই করোনাকালীন সময় তো খাদ্য চাহিদা আরো বাড়বে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে ইন্দিরা রোড থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ। জনাব আসাদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম প্রধানমন্ত্রীর আহ্বান, যিনি বলছিলেন যে বেশি করে কৃষিভিত্তিক কারখানা গড়ে তোলবার জন্য। এখানে একটা বড় বিষয় আছে যে যখন আমরা এই কথা বলছি, বাংলাদেশের কৃষি জমির পরিমাণ কিন্তু খুব দ্রুত কমে যাচ্ছে। সেই বিষয়ে সরকারের আসলে কতটা নজর দেওয়া দরকার, কারণ কৃষি জমি যদি না থাকে কৃষি পণ্যের উৎপাদন বাড়ানো খুব দুষ্কর হয়ে পড়বে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই উল্লেখ করেছেন, আমাদের এখন দৈনন্দিনই বিশেষ করে প্রতি বছরই আমাদের 1% হারে জমি কিন্তু কমে যাচ্ছে। পাশাপাশি প্রায় 20 লক্ষ লোক প্রতি বছর আমাদের টোটাল জনসংখ্যার সঙ্গে যোগ হচ্ছে। এই যে জমি কমে যাওয়া এবং অধিক সংখ্যক লোক প্রতি বছর যোগ হওয়া, এই নিরিখে কিন্তু আমরা কৃষিতে যারা আমরা আছি, বিশেষ করে কৃষি মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু বসে নেই। আমাদের, আপনি জানেন, আমাদের মাননীয় কৃষি মন্ত্রী একজন কৃষি বিজ্ঞানী এবং ওনার নেতৃত্বে আমাদের যে মন্ত্রণালয়ের গবেষণা কার্যক্রম এবং সম্প্রসারণ কার্যক্রম পাশাপাশি আমাদের চলার ফলে কিন্তু এবছর আপনি লক্ষ্য করে থাকবেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি কিন্তু পুরো ধান আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমাদের এবছর 2,08,00,000 মেট্রিক টন চাল উৎপন্ন হয়েছে। এজন্য আমরা যে কাজগুলি করেছি সেগুলি হলো, আমরা হাইব্রিড জাতের সম্প্রসারণ করেছি। 2 লক্ষ হেক্টর জমিতে আমরা হাইব্রিডের 2 লক্ষ হেক্টর জমিতে শুধু হাইব্রিডের বীজই আমরা দিয়েছি, উন্নতনা, এবং সেই পাশাপাশি 3 লক্ষ হেক্টর জমিতে হাইব্রিড বৃদ্ধি পেয়েছে। উন্নত জাত, গবেষকদের যে লেটেস্ট জাত যেগুলি ফলন বেশি হয়, জমি কম হলেও কিন্তু সমস্যা হচ্ছে না, সেগুলো কিন্তু আমরা উৎপাদনের মাধ্যমে এই ফলনটা আমরা ফলিয়েছি। একই সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসলের উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমরা ফল, সবজি সহ এই ধরনের লাভজনক ফসলগুলি ফলানোর জন্য আমরা কিন্তু উদ্যোক্তাদের, কৃষকদেরকে উৎসাহিত করছি। যার ফলশ্রুতিতে আপনি দেখে থাকবেন যে আমাদের কিন্তু এই ছোট্ট একটি দেশ, এই দেশে এই প্রযুক্তি সম্প্রসারণের ফলে এবং উন্নত প্রযুক্তি আবিষ্কারের ফলে আমরা কিন্তু জমি কমে যাওয়ার পরেও বাংলাদেশ আজকে ধান উৎপাদনে আমরা ইন্দোনেশিয়াকে পিছে ফেলে আমরা কিন্তু 3য় অবস্থানে রয়েছি। জি জনাব, আপনার কাছে একটা বিষয় আমি প্রশ্ন করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা বলছি, আপনিও বলছিলেন যে প্রতি বছর প্রায় 1% হারে জমির পরিমাণ, আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। সেইখানে সরকার সাম্প্রতিক সময়ে একটি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে ল্যান্ড জোনিং করার চিন্তা করছে, অর্থাৎ সব জমিতে সব কিছু করা যাবে না, ফসলের জমিতে ফসলই করতে হবে, বা যেখানে ফসল কম হয় শুধু সেখানে শিল্প কারখানা গড়ে তোলা যাবে। এই যে বিষয়গুলো, এইটা কিন্তু এটা এনফোর্সমেন্ট খুব একটা ভালোভাবে হচ্ছে না।
এই বিষয়টি আপনি জানেন যে জমি তো সব আমাদের কৃষি বিভাগের হাতে যেহেতু জমি নয়, কৃষকের জমি, আমরা অবশ্যই চেষ্টা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন যে 3 ফসলি জমি 2 ফসলি জমিকে কোনো অবস্থাতেই অকৃষি খাতে নেওয়া যাবে না, সে নিরিখে আমরা কৃষি মন্ত্রণালয় থেকে আমরা আমাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করে যাচ্ছি এই জমিগুলিকে রক্ষা করার জন্য। সেই সাথে আপনি যে কথাটি বলেছেন ক্রপ জোনিং করা, বিভিন্ন অঞ্চলে বিশেষ করে আমাদের কিন্তু এই অনেক জায়গা আছে এখনো অনেক জমি কিন্তু অনাবাদির মধ্যে রয়ে গেছে, যে বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের কথা যদি আমরা ধরি, সেখানে সেচ ব্যবস্থা ঠিক মতো না থাকার ফলে সেখানে কিন্তু আমাদের অনেক জমি অনাবাদি থেকে যায়। এবং পাশাপাশি ভাবে খুলনা এলাকা, এইসব লবণাক্ত এলাকায় সেখানে কিন্তু আমরা অনেক ফসলই কিন্তু এখনো করতে পারি না, যদিও আমাদের প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। আমরা এখন সেখানে কর্মসূচি গ্রহণ করছি সম্মিলিতভাবে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমাদের বিএডিসি, আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট এবং মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট, এই যৌথভাবেই সংগঠনগুলি, এই সংস্থাগুলি কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্বে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং আমাদের জমি রক্ষার কাজও আমরা করে যাচ্ছি। পাশাপাশি ভাবে অনাবাদি জমি যেগুলি আছে সেগুলি আবাদের জন্য আনতেছি এবং একই সাথে আমরা চেষ্টা করতেছি যে উচ্চ ফলনশীল জাত যেগুলি, লাভজনক ফসল যেগুলি, সেগুলি ফলানোর মাধ্যমে কৃষকদেরকে কৃষিটা যেন লাভজনক হয়, সেই লাভজনক কৃষি করার জন্য কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশে আমরা কৃষিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। জনাব মোহাম্মদ আসাদুল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবার কথা বলবো। এই ছিল এডিটরস পেকে, আজ এখানেই আমরা শেষ করছি।